দল বদলটা ভারতবর্ষের রাজনীতিতে এখন জলভাত হয়ে গেছে। আমার ধারণা হাদির হত্যাকাণ্ডটাকে তিনি মিন করতে চেয়েছেন। তেরোর একটা গেরও আহ, পশ্চিমবঙ্গের রাজনীতিতে রয়েছে। তৃণমূল দলের অস্তিত্ব বোধহয় আর বেশি দিন থাকবে না। চর্চা ডিকোডে স্বাগত। আমাদের নিকটতম প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি সরকার গঠিত হয়েছে এখনও 1 মাস হয়নি। সরকার গঠিত হয়েছে বিপুল সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, সেটা যেমন ঠিক আছে, এমনি বিরোধী দল একেবারে কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। কিন্তু কালক্রমে দেখা যাচ্ছে সেই পশ্চিমবঙ্গে বিরোধী দল বলে কেউ থাকবে কি না সেটি নিয়েই এখন প্রশ্ন উঠেছে। আমরা এটা নিয়ে কথা বলবো। কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক তরুণ চক্রবর্তী। তরুণ চক্রবর্তী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ আপনাকে। তো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, পশ্চিমবঙ্গে কি তাহলে বিরোধী দল বলে কিছু থাকছে না? না, এখনই সেটা বলা যায় না। এইটা বলা যেতে পারে যে তৃণমূল দলের অস্তিত্ব বোধহয় আর বেশি দিন থাকবে না। কারণ ব্যক্তিকেন্দ্রিক এই দল, মমতা ব্যানার্জির হাতে তৈরি করা যে দল, সেই দলের লাগাম অনেকটাই মমতা ব্যানার্জির হাতের বাইরে চলে গেছে। কারণ তার মনোনীত বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে টেক্কা দিয়ে এক সময়ে জাতীয় সংসদে সিপিআইএম এর সদস্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি আহ, বিক্ষুব্ধদের নিয়ে আলাদা দলের মতো একটা কনসোর্টিয়াম করে বিরোধী দলনেতার পদ ছিনিয়ে নিয়েছে। এখন তিনি বিরোধী দলনেতা। তিনি অবশ্য বলছেন বিজেপির সঙ্গে তারা লড়াই চালিয়ে যাবেন। বিজেপি বিরোধী শক্তি হিসেবে এই ঋতব্রতর নেতৃত্বাধীন যে তৃণমূল, তারা কাজ করবে, এটা ঋতব্রতর বক্তব্য। কি হবে সেটা তো আগামী দিনই বলবে। তবে এটা বলা যায় মমতা ব্যানার্জির যে নেতৃত্ব, মমতা ব্যানার্জির যে হাতে গড়া দল, সেই দলের লাগাম তার হাত থেকে তার জীবদ্দশাতেই চলে গেছে। অতীতে আমরা দেখেছি মহারাষ্ট্রে বালা সাহেব ঠাকুরের তৈরি শিবসেনা তো এইভাবেই ভেঙে সেটা দুটো দল, দুটো টুকরো হয়ে যায়। বালা সাহেবের দলের উদ্ধব ঠাকরে, তার হাত থেকে নেতৃত্বটা চলে যায় একনাথ শিন্দেদের দিকে, এবং তাদের দিকে সংখ্যাগরিষ্ঠতা নির্বাচন কমিশনও তাদেরকেই প্রতীক দেয়। এখন তৃণমূলেও কি তাই হবে কিনা, এটা একটা বড় প্রশ্ন। যদিও ঋতব্রত একটা সিদ্ধান্ত আজকে জানিয়েছে যে তারা সিদ্ধান্ত না, একটা অনুরোধ রেখেছে মমতা ব্যানার্জির কাছে, তাদের উপদেষ্টা হিসেবে মমতা ব্যানার্জিকেই তারা রাখতে চায়। অর্থাৎ মমতা ব্যানার্জির জনপ্রিয়তার ভাগ তারাও নিতে চায়। তাদের যাবতীয় আক্রোশ মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। এবং সেই ইয়েতে যে একেবারে 80 জনের মধ্যে 58 জন আজকে বিক্ষুব্ধদের হয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বের প্রতি বিদ্রোহ ঘোষণা করেছেন। ঋতব্রতর দাবি আরো 2 জন এসে যাবে। ফলে বিরোধী রাজনীতি কি অবস্থায় যাবে, নতুন কোন শক্তির উত্থান হবে, নাকি কংগ্রেস আবার উজ্জীবিত হবে, নাকি সিপিএম স্বমহিমায় আবারও ফিরে আসবে, সেটা আগামী দিনে বলবে। কিন্তু এখন বলা যেতে পারে বিজেপি বিরোধী শক্তি টালমাটাল। কে প্রকৃত বিরোধী দল হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এখনো তেমন কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। গণতান্ত্রিক কাঠামোয় অপোজিশন বেঞ্চ শূন্য কখনো হয় না, সেখানে কেউ না কেউ থাকে। সেই উত্থানটা কারা হবে এই পরিবর্তিত পরিস্থিতিতে, কারা বিরোধী পক্ষের আসনে বসবে? কংগ্রেস কি আবার পশ্চিমবঙ্গে ফিনিক্স পাখির মতো উজ্জীবিত হবে, নাকি সিপিএম হবে, নাকি তৃণমূলের এই ভাঙা ঋতব্রতদের নিয়ে যে নতুন গোষ্ঠী তারা হবে, সেটা আগামী দিনে বলবে। এখন আপাতত বলা যায় বিজেপির জন্য আরো ভালো হলো বিরোধীরা ছন্দ ছাড়া, এটাই বলা যায় এখন। হ্যাঁ, এখন তো মমতা ব্যানার্জি, আমি যতদূর জানি 98 সালে বোধহয় তিনি তৃণমূল কংগ্রেস গঠন করেন, কংগ্রেস থেকে বেরিয়ে এসে 98 অথবা 96। সেখান থেকে তার ক্ষমতায় যেতে লেগেছে 13 থেকে 15 বছর। এরপরে 15 বছর তিনি ক্ষমতায় থেকে মানে লড়াই করে এখানে একটু 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 সংশোধন করে দিই।
অবিভক্ত কমিউনিস্ট পার্টি থেকে ভেঙে সিপিএম তৈরি হওয়ার 13 বছরের মাথায় সিপিএম এর নেতৃত্বে বামফ্রন্ট ক্ষমতায় আসে। আবার তেমনি কংগ্রেস ভেঙে আহ, নতুন দল তৃণমূল কংগ্রেস তৈরি করার ঠিক 13 বছরের মাথায় মমতা ব্যানার্জি ক্ষমতায় আসেন। 13-র একটা গেরো পশ্চিমবঙ্গের রাজনীতিতে রয়েছে, এটা আমরা অতীতে দেখেছি। এখন দেখার ঋতব্রতরাও 13 বছর পর নতুন তৃণমূল নিয়ে আবার বা অন্য কোনো নামে কিছু করতে পারে কিনা। এখন তো রাজনৈতিক দলও তারা তৈরি করেনি, এখন দেখা যাক কি হবে। শুধু বিরোধী দলনেতার পদটা তারা ছিনিয়ে নিয়েছে, এবং আমার মনে হয়েছে সমস্ত কিছু দেখে যে বিজেপি এই ইয়েটাকে প্রশ্রয় দিয়েছে, তাই প্রথম চিঠিটাকে তারা গুরুত্ব আপনার না কাছে দিয়ে ওয়েট এই করেছে। প্রসঙ্গে আসতাম, এই প্রসঙ্গে আপনার কাছে নিশ্চয়ই আসতাম আমি, যে মমতা ব্যানার্জি নিজে নির্বাচনে হেরে গেছেন, বিধানসভা নির্বাচনে হেরেছেন, এবং হেরেছেন তিনি পশ্চিমবঙ্গের এখন যে মুখ্যমন্ত্রী তার কাছে। তারপরে আপনার মমতা ব্যানার্জি নিজের দলকে অটুট রাখতে পারলেন না, তিনি যাকে প্রার্থী করেছিলেন তিনি বিরোধী দলীয় নেতা হতে পারছেন না। এরপরে কিভাবে মানে মমতা ব্যানার্জির দলের উপর নিয়ন্ত্রণ আছে বা দলের উপর তার দলের কর্মীদের বা নির্বাচিত এমএলএদের তার উপর আস্থা আছে, এটা কি আদৌ প্রমাণ হয়? না, বিন্দুমাত্র আস্থা আছে বলে মনে হয় না, কারণ এখনো নতুন সরকারের পক্ষে হাওয়া বইছে। তাই মমতা ব্যানার্জি তার প্রথম রাজনৈতিক কর্মসূচি যেটা নিয়েছিলেন সেটাকে সুপার ফ্লপ বলা যায়। লোকজন আসেনি, এমনকি দলের প্রথম সারির নেতা বিধায়ক যারা দীর্ঘদিন মন্ত্রী ছিলেন 15 বছর, তারা অনেকেই আসেনি। আপনার সঙ্গে যখন আমি কথা বলছি তখনই খবর ফিরহাদ হাকিম, কলকাতার মহানাগরিক মেয়র, তিনিও ইস্তফা দিতে চাইছেন। তিনিও কলকাতা, যে দুটো লালবাড়ি বলা হয় কলকাতা শহরের, একটা হচ্ছে রাজ্য সরকারের হেডকোয়ার্টার যেটা অতীতে ছিল রাইটার্স বিল্ডিং, আর একটা লালবাড়ি হচ্ছে কলকাতা পুরসভার যে পুর নিগমের যে হেডকোয়ার্টার, সেই লালবাড়ি থেকেও ফিরহাদ হাকিম ইস্তফা দেওয়ায় তৃণমূল দুটো লালবাড়ির থেকেই ক্ষমতাচ্যুত হলো। ভবিষ্যতে তারা কি করবে এটা এখনো বলার সময় আসেনি, তবে এটা বলা যেতে পারে মমতা ব্যানার্জি এখন ব্যাকফুটে। তার বোধহয় তিনি 8 তারিখে দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক কংগ্রেসের নেতৃত্বে, সেখানে যোগ দিতে তিনি তার ভাইপো অভিষেক ব্যানার্জিকে নিয়ে যাচ্ছেন। এখন তিনি সর্বভারতীয় রাজনীতিতে কতটা কলকে পান সেটাই দেখান। রাজ্য রাজনীতিতে তৃণমূলের এখন অনেকটাই অবস্থা ব্যাকফুটে, কারণ একদিন ছন্নছাড়া দলটি, তার যে নেতৃত্ব, যেটা উনি বলতেন 296 আসনে আমি একাই প্রার্থী, এবার তার সেই নেতৃত্বের প্রতি এক ধরনের জেহাদ ঘোষণা করা শুরু হয়ে গেছে। ফলে পরিস্থিতি কিন্তু রাজ্য রাজনীতিতে মমতা অনেকটাই আস্তে আস্তে অপ্রাসঙ্গিক হয়ে উঠতে চলেছেন। তবে তিনি মমতা ব্যানার্জি রাজনীতিতে আগামী দিনে কি হবে কেউ বলতে পারে না, তিনিও হয়তো বাউন্স ব্যাক করতে পারেন, কিন্তু আপাতত তিনি দিল্লির দিকেই তাকিয়ে সর্বভারতীয় রাজনীতিতে কংগ্রেসের হাত ধরে তার আবার পুনরুত্থান হয় কিনা সেটা আগামী দিনই বলবে। তিনি তার সার্কেলটা শেষমেশ কংগ্রেসে গিয়ে শেষ হবে কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে অলরেডি। এখন দেখা আগামী দিনে কি হয়। আপনি আপনার বক্তব্যে মহারাষ্ট্রের সঙ্গে তুলনা টানছিলেন পশ্চিমবঙ্গের। মহারাষ্ট্রে যেভাবে শিবসেনাকে ভেঙে 2 টুকরো করা হয়েছে, ঠিক একই ফর্মুলা মেনে তৃণমূল কংগ্রেসকেও 2 টুকরো করার একটা প্রক্রিয়া চলছে। তো এই ক্ষেত্রে বিজেপির ভূমিকাটা কি? শাসক দল হিসাবে এখন তো পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার, পশ্চিমবঙ্গেও বিজেপি, দিল্লিতেও বিজেপি। বিজেপি দল হিসেবে তারা কিভাবে খেলছে? বিজেপি দল হিসেবে অবশ্যই চাইবে, মানে শত্রুর সর্বনাশ সবাই চায়। যখন দেখতে পাচ্ছে যে তৃণমূলের মধ্যে লাগাম, নেতৃত্বের কোনো লাগাম নেই, একটা মানে ঘরোয়া কোন্দল তুঙ্গে, ওর পিছনে লাগিয়ে ও তার পিছনে প্রকাশ্যে তার ফায়দা নিতে যে কোনো রাজনৈতিক দল হলেই চেষ্টা করতো, বিজেপি সেই চেষ্টাটাই নিয়েছে। একটা সময় দেখা গেছে, আমরা দেখেছি পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূলের উত্থানের পর সিপিএম এবং কংগ্রেসের নেতাদেরকে দল বদল করানোর একটা হিড়িক পড়ে গিয়েছিল। সেই হিড়িককে প্রশ্রয় দিয়েছিলেন মমতা ব্যানার্জি, কিন্তু বিজেপি ক্ষমতায় এসে এখনো পর্যন্ত তাদের স্ট্যান্ড তৃণমূলের কাউকে
তারা দলে নেবেন না, তাদের দলের এখনো কাউকে নিচ্ছেন না, কিন্তু দল ভাঙানোর ক্ষেত্রে তাদের যে প্রচ্ছন্ন মদত ছিল সেটা বোঝা গিয়েছে। তারা এখনো নিজেদের দলের বিজেপি অন্য দল থেকে নেওয়ার ব্যাপারে এখনো খুব সতর্ক। কিন্তু অন্য দল যদি নিজেরাই নিজেদের ভাঙে, নিজেরাই যদি নিজেদের পায়ে কুড়োল মারে, তাহলে তার তো সুবিধা শাসক দল নেবেই, সেটাই নিচ্ছে বিজেপি। আমার তো এটাই মনে হয়েছে। বিজেপির এই অবস্থান তো মানে বিজেপির এই খেলাটাও বহু পুরানো খেলা। একসময় কংগ্রেস খেলতো, এখন বিজেপি খেলছে। তো আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই। আগের দিনই মমতা ব্যানার্জি তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লক্ষ্য করে একটি বক্তব্য রেখেছেন, যে বক্তব্যটার মানে লক্ষ্য ছিল আসলে, বিষয়বস্তু ছিল আসলে বাংলাদেশের একটা আলোচিত হত্যাকাণ্ড সম্পর্কে তিনি ইঙ্গিত করে বলেছেন যে কাকে দিয়ে হত্যা করানো হয়েছিল, কি হয়েছিল সব জানি, সব ফাঁস করে দেব। আসলে এই আলোচিত হত্যাকাণ্ডের মানে কোন হত্যাকাণ্ডের বিষয়টা তিনি ইঙ্গিত করছেন? আমার ধারণা হাদির হত্যাকাণ্ডটাকেই তিনি মিন করতে চেয়েছেন। মানে ওসমান হাদি। হ্যাঁ, আমি বুঝতে পারলাম না একটা রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কি করে তিনি এই ধরনের মন্তব্য করেন, কারণ তাকে মন্ত্রমুক্তির শপথ দিতে হয়। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, আর অমিত শাহ বিজেপি নেতা হলেও তিনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কে কোনো বিষয় নিয়ে অনেক গোপন আলোচনা তাদের মধ্যে হতে পারে, সেটা হেরে যাওয়ার পর প্রকাশ্যে বলে দেওয়া কতটা যুক্তিসঙ্গত সেটা নিয়ে যথেষ্ট কারণ রয়েছে। এবং তিনি বলেছেন তিনি সব ফাঁস করে দেবেন, কিন্তু ফাঁস তো তিনি করেননি, তিনি ফোর্স করেছেন। এবার তিনি ফাঁস না করলে এরকম একটা স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলা কতটা যুক্তিসঙ্গত সেই প্রশ্ন কিন্তু উঠছে। এবং যেটা সবচেয়ে বড় কথা, যে তিনি এমন একটা স্পর্শকাতর বিষয় নিয়ে কেন হঠাৎ করে এই সময় বললেন, যার সঙ্গে কোনো প্রাসঙ্গিক কোনো আলোচনাও নেই, হঠাৎ করে কেন তিনি এটা তুললেন বললেন, এটা ব্যাখ্যা তিনিই দিতে পারবেন। তবে এ ধরনের মন্তব্যকে রাজনৈতিক পর্যবেক্ষকরা অনেকেই মনে করছেন বিনাশকালে বুদ্ধিনাশ। কারণ আন্তর্জাতিক বিষয়ে কোনো কথা বলা কোনো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পক্ষে শোভনীয় নয় বলেই অনেকেই মনে করেন। তিনি নিজে আবার বলেছেন যে আমার অধিকার নেই, তবে আমি কিন্তু জানি, তো অনেক কিছু তিনি জানবেন, এটা খুব স্বাভাবিক কথা। আহ কিন্তু সেটা নিয়ে কেন তিনি বললেন, কি বোঝাতে চাইলেন, এটাকে ঘরোয়া রাজনীতিতে যাই থাকুক, যত বৈরিতাই থাকুক, আমরা দেখেছি আন্তর্জাতিক বিষয়ে ভারতবর্ষ চিরকাল এক হয়ে লড়াই করেছে। ভুল ভ্রান্তি যাই হোক না কেন, প্রতিবেশী কোনো দেশের সঙ্গে বা যে কোনো আন্তর্জাতিক মহলে আমরা অতীতেও দেখেছি বিজেপির প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী, বিজেপির প্রথম সারির নেতা অটল বিহারী বাজপেয়ী ইন্দিরা গান্ধীকে সর্বতভাবে সমর্থন করেছেন রাজনৈতিক বিরোধিতা থাকা সত্ত্বেও। এমনকি সম্প্রতি যে পাকিস্তানের সঙ্গে ভারতের বা চীনের সঙ্গে ভারতের যে বিরোধ, যখন বিরোধী দলদের নিয়ে বৈঠক হয়েছে, সেখানে তারা একদম মানে এক সুরে দেশের পাশে দাঁড়িয়েছে। ইভেন মমতা ব্যানার্জির ভাইপো, তার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতীয় প্রতিনিধি হয়ে বিভিন্ন দেশের স্বার্থে কথা বলে এসছেন। কিন্তু এরকম একটা স্পর্শকাতর বিষয় নিয়ে মমতা ব্যানার্জি কেন কথা বলতে গেলেন, কি তার উদ্দেশ্য, কি তার ইয়েটা ব্যাখ্যা তিনি দিতে পারেন। তবে আমার মনে হয় বিষয়টি খুবই স্পর্শকাতর এবং ওনারই উচিত স্পষ্ট করে এর ব্যাখ্যা দেওয়া। না, উনি তো একটা পর্যায় পর্যন্ত কথা বলেছেন, এবং এর পরে দিল্লি থেকে বা বিজেপির মধ্য থেকে কোনো প্রতিক্রিয়া কি দেখা গেছে, কোনো প্রতিক্রিয়া কি শোনা গেছে? এখনো দেখিনি। এবং ভারতীয় গণমাধ্যম ও বিষয়টাকে খুব একটা গুরুত্ব সহকারে প্রচার করছে বলেও আমি দেখিনি। কেউই খুব একটা গুরুত্ব দিচ্ছেন বলে আমার মনে হয় না ওনার বক্তব্যকে, আমার নজরে অন্তত পড়েনি। কিন্তু এদেশের গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যম তো এই খবরটিকে কিন্তু প্রত্যেকেই অনেক গুরুত্ব দিয়েই প্রচার করেছে। যে ভারতীয় গণমাধ্যমে বিষয়টি যদি গুরুত্ব নাও পেয়ে থাকে, তাই বলে বিষয়টির গুরুত্ব কিন্তু হারাচ্ছে না।
কারণ এটা দুই দেশের মধ্যেকার সম্পর্কের বিষয়। এর ব্যাখ্যা মমতা ব্যানার্জিকেই দিতে হবে, এর ব্যাখ্যা অন্য কেউ দিতে পারবে না। কেন তিনি বললেন, কি প্রেক্ষিতে, কি তিনি জানেন, কতটা তিনি জানেন, কতটা তিনি বলতে পারেন, এটা তাকেই বলতে হবে। তিনি শুধু একটা ইস্যু হাওয়ায় ছেড়ে দিয়েছেন, যেটা মোটেই দায়িত্ব জ্ঞানের পরিচয় নয় বলেই আমার মনে হয়েছে। মানে তিনি ফোঁস করে আর ফাঁস করবেন না, এইরকম একটা লাইন নিয়েছেন। হ্যাঁ, ফোর্স করেছেন, ফাঁস করবেন বলেছেন, কিন্তু করেননি। তাহলে ফোর্সটা কেন করা? তিনি তো আর আমাদের মতো সাধারণ মানুষ নয়, দীর্ঘদিন কেন্দ্রের মন্ত্রী ছিলেন, রাজ্যের 15 বছর টানা মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী ছিলেন। তার পক্ষে এরকম মন্তব্য করা, আমার মনে হয় তাকেই ব্যাখ্যা দেওয়া উচিত। তা আপনার কি মনে হয় যে এই দলের এতদিনকার একটি রাজ্যের একচ্ছত্র ক্ষমতা, দলের প্রতি দলে তার মানে একাধিপত্য, সব কিছু একসঙ্গে চলে যাওয়ায় মমতা নিজেই কিছুটা মানসিকভাবে দিশাহারা, যে কারণে তিনি এই ধরনের ফোঁস করে উঠলেও আর কোনো কিছু ফাঁস করতে পারছেন না? এটা তো বাস্তবতা যে মমতা অতীতেও হেরেছেন, কিন্তু পরবর্তীতে ফিরে এসছেন। তিনি নিজে হাতে দলটা গঠন করেছেন। তিনি পৈতৃক সূত্রে বা পারিবারিক সূত্রে এই দলটার ক্ষমতা পাননি। সব নেতাদের সঙ্গে নিয়েছেন, নিজের সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলটাকে তৈরি করেছিলেন। যে দলের তিনি ছিলেন শেষ কথা, তিনি নিজে বলতে পারতেন সব জায়গায় আমি, মানে 294টা আসনেই আমি একমাত্র প্রার্থী। চর্চার পাঠকরা হয়তো জানেন, সেই খবরটাও আমরা করেছিলাম, সেই প্রতিবেদনে আমাদের ছিল। তা তিনি, তার হাত থেকে লাগাম চলে যাচ্ছে। 2021 সালের বিধানসভা নির্বাচনে তিনি পরাস্ত হয়েছিলেন, কিন্তু তারপরেও পরিষদীয় দল তাকে পুনরায় একটি আসনে, জেতা আসন ছেড়ে দিয়ে তাকে জিতিয়ে এনে মুখ্যমন্ত্রী করে। এবার তিনি পরাস্ত হন, তার মনোনীত প্রার্থীকেও পরিষদীয় দলে নেতা করা হয়নি। মানে তৃণমূল পরিষদীয় দলে বিরোধী দলনেতার পদ তার ইচ্ছা অনুযায়ী হয়নি। বিক্ষুব্ধরা দল ভেঙে বেরিয়ে গিয়ে এই নির্বাচন করেছেন। তার ছবিকে সামনে রেখে, তাকে সামনে রেখে যারা নির্বাচনে জয়লাভ করেছেন, তারাই তার সঙ্গ ত্যাগ করেছেন। এইটা হয়তো সহ্য করা তার পক্ষে বেশ কষ্টকর, তাই তিনি হয়তো কিছুটা হতাশ। সেই সঙ্গে মমতা মানেই আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ সামিল হতেন, হাজার হাজার মানুষ মমতা পথে নামলে তার সঙ্গে মিলতেন। কিন্তু গতকালকে তার যে কর্মসূচি ছিল, সেখানে আমরা দেখেছি হাতে গোনা কিছু লোক হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একদা তারই, মমতারই রাজনৈতিক অনুগামী। শুভেন্দু বলেছেন যে 150 লোক হয়েছিল, 200 সাংবাদিক ছিল সেখানে। হয়তো এতটা কম নয়, আর হয়তো কিছুটা বেশি হবে, কিন্তু মমতা বলতে যে জনজোয়ার আমরা দেখেছি, সেই জনজোয়ার কিন্তু আর নেই। মানুষ তার সঙ্গে সেইভাবে থাকছেন না। এর থেকেও বোধহয় কিছুটা হতাশা তাকে গ্রাস করছে, কারণ অতীতে ভোটে বিপর্যয় হলেও জনতা, সাধারণ মানুষ তার সঙ্গে থাকতে, এবার কিন্তু আমরা তেমন একটা দেখতে পাচ্ছি না। তার সময় 15 বছর ধরে যারা ক্ষমতার বৃত্তে ছিল, তারাও সরে যাচ্ছে। হ্যাঁ, বলুন। এর মধ্যে দিয়ে কিন্তু একটা মৌলিক পার্থক্য দেখা যাচ্ছে, যে মৌলিক পার্থক্যটা হচ্ছে যে আগে ভারতবর্ষে তো এই প্রথম ব্যক্তি কেন্দ্রিক দল তো এই তৃণমূল প্রথম নয়, এর আগে বহু ব্যক্তি কেন্দ্রিক দল হয়েছে। তখন দেখা যেত যে নেতার মৃত্যুর পরে দল ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। এখন দেখা যাচ্ছে যে নেতারা জীবিত থাকতেই দল শতধা বিভক্ত হয়ে যাচ্ছে। আপনি দিল্লিতে কেজরিওয়াল তার দল কিন্তু ঠিক রাখতে পারেননি, এদিকে মমতা, আপনার স্ট্যালিন হয়তো কতদিন ধরে রাখতে পারবেন কেউ জানে না। আপনি একটু আগেই বলছিলেন যে বাল ঠাকরের যে ছেলে উদ্ধবও কিন্তু দলকে ঠিক রাখতে পারেনি। তো এখন কি তাহলে ট্রেন্ড শুরু হলো যে নেতাদের জীবৎকালেই? লালু প্রসাদ যাদবও বেঁচে থাকতেই দেখতে পাচ্ছেন আরজেডির শোচনীয় অবস্থা। তার দলের অনেকেই দল ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছেন। বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, তিনিও কিন্তু একসময় লালু প্রসাদ যাদবের দলেরই নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন। এটা কেন বলে মনে এটা কেন মনে হচ্ছে, মানে এটা এমন হচ্ছে কেন? দল বদলটা ভারতবর্ষের রাজনীতিতে এখন জলভাত হয়ে গেছে। আইন কঠোর হলেও দল বদল করা বা নেতৃত্বের প্রতি বিদ্রোহ ঘোষণা করাটা এখন মানে খুব সোজা হয়ে গেছে। মানুষ কি ভাবলেন যারা ভোট দিয়েছেন, তারা তো মমতা ব্যানার্জিকে দেখেই ভোট দিয়েছিলেন। তারপরও বা যদি মহারাষ্ট্রে বলি বা যেখানেই বলি, মানুষ যাকে দেখে ভোট দেন, দলত্যাগীরা বা দলের বিদ্রোহীরা, সেটা মাথায় রাখেন না। পরবর্তীতে তারা আবার ভোটে জেতেনও,
একসময় তো শুভেন্দু অধিকারও তাই করেছেন, কিন্তু অনেকেই আছেন যারা এইভাবেই চলেন, এইভাবেই করছেন। মানুষ মানে নেতৃত্বের লাগাম ঢিলে হয়ে যাচ্ছে দিন দিন ভারতবর্ষে। ধন্যবাদ তরুণ চক্রবর্তী চর্চাকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, চর্চা ডিকোডে এখন এ পর্যন্তই। দেখা হবে পরের পর্বে।